নির্বাচনের উত্তাপ যত বাড়ছে ততই জমে উঠছে রাজনৈতিক সমীকরণ। আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মন্ত্রী ও চিকিৎসক নির্মল মাঝি। নিজের পুরনো কেন্দ্র ছেড়ে হঠাৎ গোঘাটে প্রার্থী হওয়া এই সিদ্ধান্ত ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে। এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গিয়েছিলাম গোঘাটে তার মুখোমুখি। দলীয় কৌশল বড় নাকি কোনো রাজনৈতিক বার্তা, এই প্রশ্নের পাশাপাশি উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনৈতিক ময়দানের বাস্তব চিত্র এবং প্রচারের অভিজ্ঞতা। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে উঠে আসছে এলাকার প্রধান সমস্যা, কৃষি, কর্মসংস্থান, রাস্তাঘাট সহ একাধিক ইস্যু। অন্যদিকে গোঘাটের মাটিতে বিজেপির শক্তি ও দুর্বলতা নিয়েও চলছে বিশ্লেষণ। লড়াই কি একতরফা নাকি হতে চলেছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, তা নিয়েও বাড়ছে আগ্রহ। প্রচারের মাঝেই তীব্র গরমে শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্য পরামর্শ নিয়েও খোলামেলা কথা বলেছেন ডক্টর মাঝি। পাশাপাশি একাধিক প্রার্থী থাকায় ভোট কাটাকুটির সম্ভাবনা নিয়েও উঠে এসেছে নানান মন্তব্য। এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি আরও অনেক অজানা দিক উঠে এসেছে তার বক্তব্যে। কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? প্রার্থী হওয়ার সিদ্ধান্ত আমি নিইনি। আমার যিনি মেন্টর, আমার যিনি ফিলোসফার, আমার যিনি গাইড, আমি যার টালির চাল মাটির বাড়ি 10 ফুট বাই 4 ফুট ঘরের ঠিকানায় যে নীল পাড় সাদা তাঁতের শাড়ি, পায়ে হাওয়াই চপ্পলের, আমাদের ভারতবর্ষের তিনবারের মহিলা মুখ্যমন্ত্রী এবং যিনি সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়েছে, উন্নয়নের কর্মযোগী, গরিবের মাসিহা এবং নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকারের অঙ্গনে এক নতুন সূর্যোদয় যেমন এনেছেন, তপশিলি উপজাতি থেকে আরম্ভ করে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, এখানকার যারা আদিবাসী, তপশিলি জাতি এবং সংখ্যালঘু মুসলমানের যিনি আগলে রেখেছেন নিজের আসলে, এবং সর্বধর্ম সমন্বয়ে যিনি দলতন্ত্র কায়েম করেননি, রাজ্যের সমস্ত মানুষের দল, মত, ধর্ম, জাতি নির্বিশেষে সবার একবারে জন্ম থেকে মৃত্যুর পরে সমব্যথী 96টা প্রকল্প যিনি করে সারা বাংলার মানুষের জীবন যুদ্ধে, রঙ্গমঞ্চে, ঘাত প্রতিঘাত, চড়াই উতরায় সমস্ত মানে সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষের যা দৈনন্দিন জীবনে কাজে লাগে সেখানে তিনি সাহায্য করেছেন সুনাগরিকদের, গ্রামবাসীদের, সারা বাংলার মানুষকে। আপনি কি সেই দিদির সিদ্ধান্তেই এখানে প্রার্থী হয়েছেন? দিদি যা বলবেন তাই আমি বলি। স্যার, আপনি কি মনে করেন বিধানসভা স্থায়ী বাসিন্দা বা বিধানসভা এলাকার বাসিন্দা এরকম ব্যক্তিকে প্রার্থী করা গুরুত্ব বলে কি আপনি কিছু মনে করেন? না, গুরুত্ব নেই কোনো। কারণ আমাকে প্রার্থী করা হয়েছিল উত্তর উলবেড়িয়ার। আমি তো উত্তর উলবেড়িয়ার বাসিন্দা ছিলাম না। সেখানে দীর্ঘ 4 দশক ধরে আমাদের বিরোধী সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের সেখানে অবস্থান ছিল, কিন্তু প্রথমবারে জিতলাম। তারপরে আবার মানুষের মন জয় করে ওখানকার পরিকাঠামো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি সেখানে যে উন্নয়নের কর্মযজ্ঞ করেছি তাতে পরপর 3 বার উত্তরোত্তর বেশি ভোটে নির্বাচিত হয়েছি। এবং তারপরে দিদি সিদ্ধান্ত নিয়েছেন এখানে প্রার্থী করবেন। দিদির সিদ্ধান্তই চূড়ান্ত। স্যার, গোঘাটের বুকে দলের জয়ের সম্ভাবনার ক্ষেত্রে কি দেখছেন? 100তে 100। প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রচারে সাধারণ মানুষ, কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা, যেটা আমি উত্তর উলবেড়িয়ায় পাইনি তার থেকেও বেশি এখানে পাচ্ছি। প্রাণের স্পন্দন পাচ্ছি। এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে যে সংস্কার এবং উন্নয়নের যে পথপরিক্রমা কাজ করেছে, সেই কাজের নিরিখে এখানে আমজনতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষ সরকার এবং তৃণমূল কংগ্রেস এবং যুব ছাত্ররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখানে সমর্থনে উচ্ছ্বসিতভাবে এক স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। গোষ্ঠী দ্বন্দ্ব সমস্ত দলেতেই থাকতে পারে। এই ভোটের সময় বিশেষ করে আদি নব্য এই সমস্ত দ্বন্দ্ব কি মেটানো গেছে? আপনি গোঘাটে এসে কি উপলব্ধি করছেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। দিদি দল থেকে আমাকে প্রার্থী করেছেন। আমি সমস্ত গোষ্ঠীর নেতাদের মান্যতা দিয়ে, স্বীকৃতি দিয়ে নামিয়েছি। এবারে আমি তো কোনো গোষ্ঠীর এখানে নিয়ামক নই।
আমি সব গোষ্ঠীর সঙ্গে, কারণ আমি একটাই গোষ্ঠী করি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রথের সারথি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের দল এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী করি। একজনই আমার নেতা, একজনই সেনাপতি, একটাই সিম্বল। সুতরাং আমার কাছে এগুলো মানে নিমিত্ত মাত্র, কারণ এর আগে উত্তর এরিয়াতে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, এখানকার চেয়ে বেশি ছিল, সেগুলো সবাই কিন্তু নেমে গেছে। ইতিমধ্যে আপনি বিভিন্ন এলাকায় প্রচার কার্য মোটামুটি সেরে ফেলেছেন, এখনো চলছে। তো গোঘাটের এলাকার প্রধান কি কি সমস্যা আছে বলে মনে করেন এলাকাবাসীর? এখানে প্রথম সমস্যা হচ্ছে যে এখানকার যে আলুর ফসল এবং সবজি এবং অন্যান্য জিনিস, শাকসবজির ফসলের মাত্রা অনেক বেশি। এগুলোর জন্য একটা সুনির্দিষ্টভাবে বড় মেগা কোল্ড স্টোরেজ দরকার, এবং দিদি সেটা তো করার জন্য সদর্থক ভূমিকা নিয়েছেন। এখন যেহেতু আমাদের ইলেকশন এম্বার্গো চলছে, ইলেকশন এম্বার্গোর জন্য আমরা সেখানে কাজ করতে পারছি না, এবং দিদি বলেছেন যে নির্বাচনের পরেই এই সমস্যার সমাধানে তিনি সদর্থক ভূমিকা অলরেডি নিয়েছেন। যথেষ্ট সংখ্যক রেলের র্যাকের ব্যবস্থা করেছেন ভিন রাজ্যে এবং আমাদের বিভিন্ন জেলায় যাওয়ার ব্যাপারে। আর চাষিদের তিনি ঘামে ভেজা যে ফসল, আলু থেকে সবজি, সবগুলোর ব্যাপারে ন্যায্য মূল্যে সরকারি ভর্তুকি দিয়েও তিনি নিয়ে নেন, চাষিদের স্বার্থ সুরক্ষিত করেন। এবং তাদের যে বিভিন্ন প্রকল্পগুলো, কিষাণ ক্রেডিট কার্ড, 50% রিবেটে কৃষিজাত জিনিস তৈরি, উৎপাদনের যন্ত্রপাতিগুলো বিক্রি করা, এবং কিষাণদের মাসুল বন্ধ করা, এবং কৃষকদের যে ক্ষতিপূরণ, যে চাষগুলো নষ্ট হয় বন্যা খরাতে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে তিনি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। এছাড়াও আমাদের ক্ষেত মজুর যাদের সুনির্দিষ্টভাবে কোনো জমি নেই, ভাগ চাষি যারা, তাদের ক্ষেত্রেও একটা ঐতিহাসিক পথ পরিক্রমা নিয়েছেন। সাম্প্রতিক তিনি বছরে 4,000 টাকা করে দিচ্ছেন, যাদের নিজস্ব জমি নিয়ে অন্যের জমিতে চাষ করেন। আচ্ছা, আপনি জয়ী হলে প্রথম 100 দিনে কি কি উন্নয়নমূলক কাজ করবেন বলে ঠিক করেছেন? প্রথম সদর্থক ভূমিকা আমি আমার নেত্রী, আমাদের বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার 10 কোটি মানুষের যিনি হৃদস্পন্দন এবং উন্নয়নের কর্মযোগী, তার সঙ্গে আলোচনা করব, এবং তিনি নিশ্চয়ই সদর্থকভাবে নেতৃত্ব দেবেন। এবং এখানে যেগুলো মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো পূরণ করবো। যেমন এখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল, এখানে যেমন আমরা আমতাতে দিদি করে দিয়েছেন, আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে একটা বেড ছিল না, সেখানে আজকে 350 বেড। এখানেও একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করব। প্রাণীর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে পূর্ণ জন্মভূমি, পুণ্যক্ষেত্র, এখানে আসতে পেরে আমি ধন্য হয়েছি। অন্যদিকে আমি যেখানে রয়েছি সেটা আমাদের দানের সাগর, দয়ার সাগর, বীরসিংহের সিংহ শিশু, বিদ্যাসাগরের মাতা ঠাকুরুন শ্রীমতী ভগবতী দেবী, এবং তার জন্য যে বালিকা বিদ্যালয় করেছেন ভগবতী দেবীর নামে, তার ঠিক পাশের বাড়িতে আমার আশ্রয় হয়েছে। আমার জীবনের এটা শেষ আশ্রয়। আমি জীবনের শেষ দিন অবধি, শেষ নিঃশ্বাস অবধি এখানেই থাকতে চাই। মানুষের ঘরে ঘরে, মানুষের প্রত্যাশা পূরণে, মানুষের রোজগার চাওয়া পাওয়ার নিরিখে, এবং আমাদের গ্রামের যে নাগরিক যারা, তাদের সমস্ত কাজে আমি সাথে থাকব, সুখে দুঃখে বিপদে আপদে যন্ত্রণায় পাশে থাকব। একজন চিকিৎসক এবং প্রাক্তন মন্ত্রী হিসাবে আপনার অভিজ্ঞতা কিভাবে এই নির্বাচনী প্রচারে কাজে লাগাবেন বলে ঠিক করেছেন? একটাই রেসিপি, একটাই কেমিস্ট্রি। ওই আমাদের নেত্রী সর্বজনক শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, ওইখানে আমার প্রায় 20 বছর কেটেছে তার অফিসে। আমি চাকরি থেকে রিজাইন করে আমি যখন মানে মানব সেবায় দিদির আদর্শে ঝাঁপ দিয়েছি, তখন থেকে একটা জিনিস শিখেছি, যে প্রথম এবং শেষ কথা হচ্ছে মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের সেবা, এর কোনো বিকল্প নেই। আর মানুষের সেবার জন্য মানুষের উন্নয়ন, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, সমস্ত কিছু নিরিখে, এবং তাদের যে চাষবাস, সেখানে জলের সংস্থান, যেখানে আমাদের কামারপুকুরে জল জমে যায় সেখানে সুয়েজ সিস্টেম তৈরি করা, সেখানে যাতে জল না জমে, এবং যে ব্রিজটা আছে সেই ব্রিজটার পুনর্মার্জন, সংস্করণ, পরিবর্ধন করে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী ট্রাক যাতে ভালোভাবে যেতে পারে, যাতে কোনো যানজট না হয়। এছাড়াও আমরা মনস্থ করেছি যে উত্তর উড়িয়ায় যেমন করেছিলাম, প্রত্যেকটি অঞ্চলে একটি করে স্বাস্থ্য পরিষেবার জন্য অ্যাম্বুলেন্স আমার বিধায়ক এলাকা উন্নয়নের টাকা থেকে দেবো,
এবং একটা যেটাতে সবচেয়ে বেশি মানুষের প্রত্যাশা এবং জনসমর্থন আছে, সেখানে একটা মেগা মোবাইল ভ্যান, ঘরের দুয়ারে হাসপাতালের মতো, মানে ভেন্টিলেটর সমৃদ্ধ, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ, আপৎকালীন ট্রিটমেন্ট যেখানে করা যাবে সেরকম একটা মেগা ভেন্টিলেটর অ্যাম্বুলেন্স সেখানে দেবো। আর এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমের চারিপাশে আমরা সেবাশ্রম করে আমরা বিভিন্ন গ্রামে আমরা বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করব, যেখানে আমরা যারা বিশেষজ্ঞ চিকিৎসক তাদেরও আনবো। কারণ আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং স্ট্যান্ডিং কমিটি হেলথের বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান হিসেবে নার্সিং কাউন্সিল এবং ফার্মেসি কাউন্সিলের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাদেরকে এনে, এবং আমি নিজে তো প্রতিদিনই, আমি এখানে 8 দিন এসেছি, 8 দিনে প্রায় 90খানা পেশেন্টকে আমি তাদের হাসপাতালে ভর্তি থেকে আরম্ভ করে ক্যান্সারের চিকিৎসা সমস্ত কিছু করি। এই প্রসঙ্গেই বলবো, আমাদের দর্শকদের যদি একটু বলেন আপনার পড়াশোনা, আপনার প্র্যাকটিস এবং আগের কর্মজীবন কোথায় কিভাবে ছিল? আমার বাবা ডাক্তার ছিলেন, চিকিৎসক, অধ্যাপক ছিলেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউটেও বাবা অধ্যাপনা করেছেন। বাবার হাত দিয়ে অনেক এমডি ডিএম পাস ওনার ডাক্তাররা বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা 3 ভাই বোনই ডাক্তার, এবং আমি শুধু বিনা পয়সার ডাক্তার, গরিবের ডাক্তার। কারণ মা বলতেন যে আমার বিশ্বকর্মা পুজোর দিন জন্ম হয়েছে, তো বিশ্বের কর্ম করার জন্য আমি যে পুঁথিগত বিদ্যা, হিন্দু স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তখনকার সেরা স্কুল, তারপরে কিছুদিন প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়তে পড়তে আমি খড়গপুর আইআইটি, যাদবপুর এবং মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। কিন্তু বাবা যেহেতু চিকিৎসক অধ্যাপক, বাবার আদর্শ অনুসরণ করে আর মানব সেবায় আমি ছোটোবেলা থেকে ব্রতী হব, এই আকাঙ্ক্ষা, এই স্বপ্ন পূরণ করার জন্য আমি মেডিকেল কলেজে ভর্তি হই। আমি কলকাতা মেডিকেল কলেজে আমি এমবিবিএস করেছি, পোস্ট গ্র্যাজুয়েশন গাইনোকোলজি অবস্টেট্রিক্সে মেডিকেল কলেজ ইডেন হাসপাতালে করেছি, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের উপরে আমি সেখানে এমফিলও করেছি। কিছু আমি শুনেছি কিছু বই টই বা কিছু জার্নালে কিছু লেখাও লিখেছেন। আমি সেই মেডিকেল জার্নালে যেমন লিখেছি, আবার ছোটোবেলা থেকে আমার লেখার নেশা ছিল। আমি গল্প, ছোট গল্প থেকে আরম্ভ করে বিভিন্ন প্রেক্ষাপটে আলোকপাত করে কিছু লেখা আমার স্কুল ম্যাগাজিনেও বেরোতো। আমার মেডিকেল কলেজের যে প্রাচীর পত্রিকা, তাতে হাতের লেখা খুব সুন্দর ছিল, ঝকঝকে, সেই জন্য প্রাচীর পত্রিকার দায়িত্ব আমার মাঝে মধ্যে পড়েছে। ম্যাগাজিনগুলো নিয়ে সংকলন এবং পরিমার্জন করতাম। এবং আমি বিভিন্ন ধরনের উপন্যাস বই এবং মনীষীদের বই বিশেষ করে প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, চিরত্যাগী বিশ্বন্যাসী স্বামী বিবেকানন্দ এবং সারদা মায়ের কথামৃত থেকে আরম্ভ করে বিভিন্ন বইগুলো এবং আমাদের মনীষীদের জীবনাবলী, সেইগুলো আমি মানে অনেক সময় সারা রাত জেগেও পড়েছি। এবং তার থেকে আমি যে রস আমি আস্বাদন করেছি, সেটা মানব সেবার। বিভিন্ন ধর্মের মানুষকে আমি এক করে রাখতে পারি, তাদেরকে নিজের কাছে টেনে রাখতে পারি। বিশেষ করে গ্রামের মানুষ, গরিব মানুষ, আমিও গ্রামের ছেলে, আমিও গ্রাম থেকে এসে শহর কলকাতায়, বাবা চিকিৎসক অধ্যাপক ছিলেন, বাবাও গ্রামের ছেলে ছিল। আমার জন্মটা ছিল বার্নপুর হাসপাতালে, কিন্তু জন্মের পরেই বাবা তো পিজি হাসপাতালে তখন ডাক্তার ছিলেন, তখন আমার কলকাতায় চলে আসা। হ্যাঁ, ওখানে জন্মটা শুধু, তার জন্মের পরেই বাবা যেহেতু চিকিৎসক অধ্যাপক ছিলেন, কলকাতায় ছোট্ট খুবচি ফ্ল্যাটে আমরা বেড়ে ওঠা, এবং গরিব মানুষের মতো বাবা আমাদের মানুষ করেছিলেন। একটা ডিমও অর্ধেক করে ভাগ করে খেতে শিখিয়েছিলেন, সুতির কাপড় পরতে শিখিয়েছিলেন। কোনো রকম কষ্ট করেই বড় হয়েছেন। বাবা শিখিয়েছে যে কষ্ট করে বড় হলে তুমি গরিবের কষ্টের যন্ত্রণা বুঝতে পারবে, এবং সব কিছু পরিবেশকে মানিয়ে নিয়ে তুমি ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পার হতে পারবে। আপনার এলাকাতে বিভিন্ন গোঘাটাতে ঘুরছেন, তো বিরোধী দলের প্রধান শক্তি এবং প্রধান দুর্বলতা কি বলে মনে করেন? বিরোধী দলের কোনো শক্তিই নেই। কারণ এখানে যিনি 2 বার বিধায়ক হয়েছিলেন, তিনি এবারে এখানে নমিনেশন পাননি। আর যিনি হয়েছেন তিনিও আবার আরএসএস বা বিজেপি সক্রিয়ভাবে কোনোদিনও করেননি। তাতে যে পুরনো যারা বিজেপি এবং আরএসএস করেন, তারাও কীরকম মুখ ফিরিয়ে আছে। আর এখানে যিনি বিধায়ক ছিলেন, তার এখানে কাজকর্মও আছে, তার এখানে মানুষের সাথে একটা সংযোগও আছে। সেই সুবাদে অনেকেই মনমরা হয়ে রয়েছেন। তার ফলে লড়াইটা একটা মানুষ হিসেবে, আমি কোনো
রাজনৈতিক ঝান্ডা শুধু দলতন্ত্র কায়েম করার জন্য দিদি শিখিয়েছেন সব মানুষের জন্য কাজ করো, সব মানুষকে ভালোবেসে কাছে টেনে নাও, তাহলে সব মানুষ তোমাকে কাছে পেতে চাইবে। আমি মানুষের কাছে থাকতে পারি, মোর নাম খ্যাত হোক এই বলে আমি তোমাদের লোক, আমি গোঘাটের লোক, আমি তোমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি তোমাদের সঙ্গেই থাকবো, এইটাই আমার সংকল্প। এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমিতে আমি আসতে পেরেছি, ধন্য হয়েছি। আমি যাবতীয় সংস্কারমূলক কাজ, পরিমার্জন, সংস্করণ, পরিবর্ধন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 96টি প্রকল্প, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে সমবেতি, উনি জন্মের সময় জননী সুরক্ষা যোজনার কাছে রাখা দিচ্ছেন, মা শিশুর পথ্য দুধ, গুঁড়ো দুধ থেকে, আবার শ্মশানের চুল্লি, কবরের দাফনে সেখানেও দিচ্ছেন 2000 টাকা। আর স্বাস্থ্যসাথী মেয়েদের নামে, মেয়েরাই ঘরের মালকিন, তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মাও যাতে 5 লক্ষ টাকার সুবিধে পান সেটাও দিদির চিন্তার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় প্রকল্প যেটা 2021-এ যেটা ছিল না, দিদি বলেছেন 2021-এর পরে দিদিদের, আমাদের মা বোনেদের একটা কিছু পকেট মানি দেবেন। এবং সেটা লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা দিয়ে শুরু, 500টা 1000 হয়েছে, 1000টা 1500 হয়েছে, আর তপশিলীদের 1700 হয়েছে। এটার সঙ্গে সঙ্গে যুবসাথী 21 থেকে 40 বছর বয়স অবধি মাধ্যমিক পাস প্রতিটি ছাত্রছাত্রী যারা পাস করেছেন এবং প্রতিটি যুব যুবতী তারা পাচ্ছেন মাসে 1500 টাকা করে। এটাও একটা অভিনব যুগান্তকারী সিদ্ধান্ত। স্যার, আপনি এত কাজ করেছেন, এত প্রচারে আসছেন, এ সত্ত্বেও বিরোধীরা বা অন্যান্যরা যে সমস্ত আপনার বিষয়ে সমালোচনা করছে বা অভিযোগ করছে, তাদের এক কথায় জবাব কি দেবেন? এটা আমি আমার শিক্ষা, আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড এবং দিদির কাছে আমি যেটা শিক্ষা নিয়েছি, কেউ কুৎসা অপপ্রচার করতে পারে, তার শিক্ষার মান সেরকম নেই বলেই সে করছে, কিন্তু কেউ আমাকে আঘাত করলে আমি তাকে প্রত্যাঘাত করি না। আমি বরং যাদের উপকার করি তাদের মধ্যে ভিন দলের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আছে, তারা বিপদে আপদে পড়লে আমি সেখানে ওই রাজনৈতিক রং ছেড়ে দিয়ে আমি তাদের সেবার জন্য, তাদের বাঁচানোর জন্য চেষ্টা করি। এটা আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টালির চালের ওখান থেকেই রাজনৈতিক এবং সমাজসেবার অবাক অক্ষর ABCD আর সহজপাঠ বর্ণপরিচয় শেখা দিদি শিখিয়েছেন। দিদির কাছে শিখে আমি তৃপ্ত হয়েছি। দিদি আমার আদর্শ, দিদি আমার মানে মেন্টর, দিদি আমার ফিলোসফার, দিদি আমার গাইড। আর সঙ্গে পেয়েছি তরতাজা 21 শতাব্দীর বিজ্ঞান মনস্ক, একবারে এই আধুনিকতার সঙ্গে এই যুব প্রজন্মের সঙ্গে খাপে খাপ মিলিয়ে দেওয়া এক সেনাপতিকে। তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জোয়ার যত দিদির বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে, যত বাজে কথা বলে, তত দিদির এবং অভিষেকের সঙ্গে লক্ষ মানুষের কালো মাথার সমুদ্রের গর্জন রাজপথে আছড়ে পড়ে। এবং স্যার, এই গরমেতে প্রচার করছেন, শরীর ঠিক রাখতে দুপুরে কি কি খাবার খাচ্ছেন এবং শরীরের যত্ন কীভাবে নিচ্ছেন? দুপুরে আমি হালকা খাবার খাই, মুড়ি টুড়ি, শশা, একটু টক দই, এগুলো খাই, ডাবের জল খাই, এই সমস্ত। সকালে একটু খুব অল্প স্বল্পহার করি। স্বল্পহারটাই হচ্ছে একমাত্র রেসিপি কেমিস্ট্রি। এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল, ডাবের জল, ইলেকট্রল গ্লুকোজ জল, এগুলো খাই। আর আমি তো দিদির আদর্শে বিশ্বাসী হয়ে চাকরি ছেড়ে আমি একদিকে যেমন বিনা পয়সায় চিকিৎসা করেছি বাংলার মানুষের জন্য, সেরকমভাবে আমি করেছি সব মানুষের জন্য যেমন কাজ করেছি, তেমনই আমি দিদির সঙ্গে ছুটে বেরিয়েছি সন্ত্রাস কবলিত কেশপুর, সুচপুর, চমকাইতলা থেকে আরম্ভ করে সবং, পিংলা, ডেবরা, ময়নাকাথি, দাঁতন এবং লালগড় থেকে আরম্ভ করে আমাদের সিঙ্গুর, নন্দীগ্রাম, সমস্ত জায়গায় দিদির সহযাত্রী হয়ে দিদির কাছে অনেক কিছু শিখেছি। একবারে কাছ থেকে দিদিকে দেখেছি। দিদি আমার রাজনৈতিক ঈশ্বর, দিদি আমার ভগবান। আর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, সারদামণির আমি অনুগামী। একদম বলবো একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে বিরোধীরা তো আপনার সঙ্গে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছেন তারাও নির্বাচন করছেন, তাদের শারীরিক যত্নের বিষয়ে আপনি তাদেরকে কি বলবেন? তাদের এই কথাগুলোই বলবো, জল খান বেশি করে, ইলেকট্রল গ্লুকোজ খান, ডাবের জল খান, পরিমিত খাবার খান, ঝাল মশলা ভাজা জিনিস খাবেন না, একবারে সিম্পল ভাত, ডাল, সবজি খান, একটু মাছের ঝোল খেতে পারেন, আর শশা বেশি করে খান, কলা খেতে পারেন, শশা, হালকা আপেল টাপেল এগুলো খেতে পারেন। আর দুপুরে আমার মনে হয় দিদির কাছে যেটা শিখেছি, খই, মুরকি, মুড়ি, ছোলা ভাজা
এটাই সারা দুপুরের আমার একটানা আমি ক্যাম্পেনিং করি। সকাল থেকে বেরোই, রাত্রি 11টার সময় ঢুকি, একটানা, কোথাও রেস্ট নিই না। কোনো কর্মীর বাড়িতে যা পাই ডাল ভাত সবজি সেটা খেয়ে নিই, তারপরে আমার কর্মীদের সঙ্গে বৈঠক করি। তাহলে অন্যান্য দলের প্রার্থীদেরও আপনি এই পরামর্শ দিচ্ছেন এইভাবে মেনটেন করতে? তারা সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, তাহলেই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুস্থ একটা কম্পিটিশন হবে এবং তাতে গণদেবতা দিদিকে আশীর্বাদ করবেন। আমি গণদেবতার আশীর্বাদে প্রত্যাশী। আমি রক্তে মাংসে গড়া গ্রামের মানুষ, গরিব মানুষের পুজো করি মন্দিরে, মসজিদে, গুরুদুয়ারায়। আমি তাদের ঈশ্বর মনে করি, তাদেরই ভগবান মনে করি। স্যার, গোঘাট বা অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গাতে বিভিন্ন দল বিভিন্ন প্রার্থী দিয়েছে, তা এতে করে কি আপনি স্যার মনে করেন কিছুটা হলেও এই ভোট কাটাকাটি হবে, এতে করে তৃণমূলের বা আপনার দলের কিছুটা হলেও সুবিধা হবে? সুবিধে তো হবেই। আর 2011-তে সারদা নারদা আমরা নিয়ে এসেছিল বিরোধীরা, তাতে কুপকাত হয়ে যে 2016-তে তাদের ভোটের হারও কমেছে আর তাদের সিটের সংখ্যাও কমেছে। তারপরে এলো সিবিআই, ইডি, আর এলো এনআইএ, আর এলো ইনকাম ট্যাক্স রেড। অনেকে জেলে গেল, অনেকে কালিমা লেপন করা হলো, দিদির সরকারের প্রতি বিষোদ্গার হলো, উৎসব প্রচার হলো, টিভি রেডিওগুলোকে কিনে নেওয়া হলো। তাতে আখেরে আমাদেরই লাভ হয়েছে। দুটো পার্টি, একটা 33 বছরের ক্ষমতাসীন বামফ্রন্টের যে চালিকা শক্তি আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তারা শুদ্ধ বামফ্রন্ট জিরো হয়ে গেল বিধানসভার ফ্লোরে। আর অন্যদিকে 145 বছরের যারা স্বাধীনতা এনেছিল জাতীয় কংগ্রেস, তারাও শূন্য হয়ে গেল। কারণ একটাই, তরমুজ যে আখ্যা দিদি দিয়েছিলেন, যার জন্য দিদি নতুন দল গড়েছিলেন যে জগদ্দলের পাথরটা সরানো যাবে না, রাতের অন্ধকারে যারা সেটিং করে, সিপিএমের সঙ্গে যারা কংগ্রেস মধুচন্দ্রিমা করে, সেটা প্রমাণিত হয়েছে। রাজপথে কংগ্রেস সিপিএম দুটো ঝান্ডা নিয়ে, তেরাঙ্গা আর কাস্তে আতুলিতানা, সেই ঝান্ডা নিয়ে একসঙ্গে একবারে পাশাপাশি থেকে আন্দোলন করেছে এবং নির্বাচনী প্রচারে নেমেছে। তার জন্যই শূন্য হয়ে গেছে। আর বিজেপি যে সিটগুলো জিতলো, তার মধ্যেও অনেকে তারা ভুল বুঝে, ভুল সংশোধন করে এবং উন্নয়নের কাজে শরিক হয়ে তারা তৃণমূলে যোগদান করেছে এবং এখনও অনেকে পাঁচিলের উপরে বসে আছে। তারা অপেক্ষায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সেবাকর্ম এবং তার উন্নয়নের কাজের প্রতি করে আস্থা রেখে তারা এখানে আসার জন্য প্রতীক্ষারত। চিকিৎসক থেকে রাজনীতিতে আসার মূল প্রেরণা কে ছিল, আর আগামী 5 বছরে গোঘাটকে কি হিসেবে আপনি দেখতে চান? চিকিৎসক এবং রাজনীতিতে মূল প্রেরণা একজনই, একম এবং অদ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার অগ্নিকন্যা, বাংলার বাঘিনী, বাংলার প্রতিবাদী মুখ, আন্দোলনের স্রষ্টা, একটার পর একটা ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের জন্ম যিনি দিয়েছেন ভারতবর্ষের রাজনৈতিক পটভূমিকা এবং মানচিত্রে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে খুব কাছ থেকে পেয়েছি। তিনি আমাকে রাখি দেন প্রতি বছর, ভাইফোঁটা দেন। তার রাজনৈতিক সম্পর্কেও চাইতে আমাদের যে একটা তিনি আপন করে কর্মীদের নিয়ে নেন, এই শিক্ষাটাও আমাকে বড় শিক্ষা। আমি কর্মীদের সম্মান করি। কর্মীরা কখনো প্রাক্তন হয় না, আমরা নেতারা প্রাক্তন হই। কর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দিদি বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ কর্মীরা। কর্মীদের সম্মান করি এবং গোষ্ঠী নির্বিশেষে সমস্ত কর্মীরা কাজের নিরিখে তাদের রিপোর্ট কার্ড অনুযায়ী তারা যাতে মান্যতা পায় তার জন্য চেষ্টা করব। আর উন্নয়নের কাজে আমার চ্যালেঞ্জ, 15 বছরে উলবেড়িয়ায় যে উন্নয়ন করেছি তার থেকেও বেশি গোঘাটের উন্নয়ন করব। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ তো আছি, পরিকাঠামোগত ত্রুটি সংশোধন তো আছি, প্রতিটি জায়গায় অ্যাম্বুলেন্স তো আছি, ব্রিজ সংস্কার তো আছি, এখানে জমা জল যাতে কামারপুকুরে না জমে তার তো ব্যবস্থা আছে। আলু চাষিরা এবং অন্যান্য সবজি চাষিরা যাতে সঠিক দাম পায় সেটা নিজের থেকে করব। ফোরেদের হাতে, দালালদের হাতে, কালোবাজারি মুনাফাখোরদের হাতে চাষিদের স্বার্থ যাতে বিনষ্ট না হয় তা পাখির চোখের মতো। আর প্রত্যেকের ঘরের অন্দরমহলে আমি ঢুকে তাদের পরমাত্মীয় হতে চাই। আমি চিকিৎসক মানে ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করিনি। চিকিৎসা শাস্ত্রটা আমি বিনা পয়সার গরিবের ডাক্তার হিসেবে আমি নিজেকে প্রতিভাত করেছি বিগত 3 দশকে। আগামী দিনেও গোঘাটের ঘরে ঘরে আমি ঘরের ছেলে, ঘরের বিনা পয়সার ডাক্তারবাবু হিসেবেই মান্যতা পেতে চাই, রাজনীতিক হিসেবে নয়। আমি নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই। আমি
আমাদের ত্রিকালদর্শী, উন্নয়নের কর্মযোগী এবং পৃথিবীর ইতিহাসে নারী শক্তি, নারী মুক্তির অঙ্গনে এবং গরিব মানুষের উন্নয়নে যিনি মাসিহা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন আদর্শ সৈনিক হিসেবে স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতা, মানুষের সেবা, উন্নয়নের কর্মযোগ্য, এটাই আমার একমাত্র পথ, একমাত্র লক্ষ্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।